ম্যাগনেসিয়াম আর লোহা এর মধ্যে তাহলে কার ম্যাগনেসিয়াম এবং আয়রন কার প্রবণতা নিচে জারিত হওয়ার প্রবণতা বেশি? যেহেতু দেখো উপরে আছে ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়ামের প্রবণতা বেশি। তাহলে সেইটা মানে আমি হলাম ম্যাগনেসিয়াম আর তুমি হলে লোহা। তাহলে কি খাবার দোকানে যখন গেছি, যখন জারিত হওয়ার মানে জারিত হওয়া মানে ক্ষেত্রে বিল পেমেন্ট, তাহলে দেখো বিল পেমেন্টটা কে করবে আগে, মানে কে আগে জারিত হয়ে যাবে? দেখো তড়িৎ রাসায়নিক শ্রেণীতে উপরের দিকে অবস্থিত ধাতুগুলো আগে জারিত হয়। তাহলে লোহা, এদিকে দেখাও, আয়রন এর সামনে যদি তোমাকে ম্যাগনেসিয়ামকে রেখে দিই, কে আগে জারিত হবে? দেখো জারিত হওয়া মানে কি, Mg-2 ইলেকট্রন হয়ে হতে চায় Mg2+, whereas Fe ও চাই Fe-2 ইলেকট্রন হয়ে হতে চায় Fe2+। এখন যেহেতু এই জারণের প্রবণতাটা বেশি, সেজন্য একে, তাহলে এইখানে যখন জারণ হয়, জারণ কোথায় হয়? অ্যানোডে। তাহলে আমরা আগেই বলছিলাম মানে তড়িৎ বিশ্লেষণে সর্বদা বলেছি, তাহলে এইটার জারণ হবে, সুতরাং এইটা তখন বিজারণ হতে হবে, বা মানে এইটা তাহলে কোন সিস্টেমটা জারণ হয়? এইটার হবে জারণ, যেহেতু এর জারণের তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যেহেতু এ উপরে আছে। 11-12 পড়ালে অন্যরকম করে আর কোন ভ্যালু দিয়ে ইলেকট্রন পটেনশিয়াল দিয়ে, সেটা তোমাদের ধারণা নেই। তাহলে তুমি বলবে কি, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যেহেতু ম্যাগনেসিয়াম আয়রনের উপরে আছে, সেই জন্য ম্যাগনেসিয়ামের জারণ আগে হবে। তাহলে যেহেতু জারণ হয় ম্যাগনেসিয়ামের, সেই জন্য অবস্থানগত দিক থেকে তাকে আমরা কি বলবো? অ্যানোড। অ্যানোড, কারণ আমরা জানি অ্যানোডে জারণ হয়। তাহলে এইটা যদি অ্যানোড হয়, তাহলে অবশ্যই এটাকে কি হতে হবে বলতো? ক্যাথোড। তাহলে একটা লোহার পাত আর একটা, সে যদি একা থাকতো, তুমি যদি একা মিষ্টির দোকানে যেতে, আমি যদি না যেতাম, তাহলে তোমাকে এই বিলটা পে করতে হতো। তাহলে শুধু যদি লোহা থাকতো, তাহলে তারই জারণ হতো, সামনে কেউ নেই, তাকেই জারণ হতে হতো। কিন্তু যদি ম্যাগনেসিয়ামকে দিয়ে দাও, তাহলে লোহার আগে ম্যাগনেসিয়াম আগে। সেই তোমরা সিনেমা দেখো না, অমিতাভ বচ্চনের সিনেমা দেখবে, বেশিরভাগ নাম হতো অমিতাভের বিজয় নাম হতো, আর সেই মারপিট হচ্ছে, ভিলেন পার্টি তাকে গুলি করে দিতে চাইলো, আর তার মা কোথা থেকে দূর থেকে এসে, কি যেন জঞ্জির নাকি একটা সিনেমা দেখেছিলাম, সেখানে এসে মা তার বুকে গুলি দিয়ে ওটাকে আটকে নিল। হ্যাঁ, বিজয় বলে মা গুলি খেয়ে নিয়ে ওকে রক্ষা করলো। তাহলে ব্যাপারটা হচ্ছে ম্যাগনেসিয়াম আগে নিজে জারিত হয়ে, নিজে নষ্ট হয়ে গিয়ে কাকে সংরক্ষণ করলো? আয়রনকে সংরক্ষণ, যার অবস্থান কোথায়? ক্যাথোডে। সেই জন্য আমরা এই ধরনের সংরক্ষণ, মানে অন্যকে জারিত হওয়ার সুযোগ দিয়ে লোহা, তাহলে অন্যটা কে? সে নিশ্চয় লোহার নিচে হলে হবে না, তাহলে লোহার তড়িৎ রাসায়নিক শ্রেণীতে লোহার উপরে তাকে অবস্থান হতে হবে। এই ধরনের যে সংরক্ষণ, তাকেই বলা হচ্ছে তোমার কি? ক্যাথোডীয় সংরক্ষণ। ঠিক আছে, প্রশ্নটা কি পড়বে যে ম্যাগনেট মানে জাহাজে জলজাহাজে লোহার পাতের সঙ্গে কেন একটা ম্যাগনেসিয়াম প্লেট রেখে দেওয়া হয়, বা ক্যাথোডীয় সংরক্ষণ বলতে কি বোঝো? তাহলে কি বলবে? তড়িৎ রাসায়নিক শ্রেণীতে মানে লোহার জারণ প্রক্রিয়াকে রোধ করার জন্য তড়িৎ রাসায়নিক শ্রেণীতে লোহার উপরে অবস্থিত কোনো ধাতুকে লোহার সঙ্গে রাখলে পরে, মানে সেই উপরে অবস্থিত ধাতুটির জারণ ঘটে, লোহা জারণের হাত থেকে রক্ষা পায়। অর্থাৎ সেই সক্রিয় ধাতুটির জারণ হয়, সে যা অ্যানোড হিসাবে কাজ করে, এবং লোহার অবস্থান হয় ক্যাথোডে। সেই জন্য এই ধরনের সংরক্ষণ পদ্ধতিকে ক্যাথোডীয় সংরক্ষণ বলে, আর এই জারণটা আর ক্যাথোডীয় সংরক্ষণ বলে। আর এই অ্যানোডটাকে উৎসর্গীকৃত অ্যানোড বলে, স্যাক্রিফিশিয়াল অ্যানোড, মানে নিজে উৎসর্গ করে দিল, নিজে আগে জারিত হয়ে। তাহলে এইটাকে আরেকটা নাম কি বললাম আমরা? উৎসর্গীকৃত অ্যানোড, স্যাক্রিফিশিয়াল অ্যানোড। উৎসর্গীকৃত অ্যানোড। ঠিক আছে, তাহলে এটা গেল। এরপর
এরপর আমি তোমাদের আরো কিছু এর উদাহরণ দিচ্ছি। অ্যালুমিনিয়াম, এরপর আমি কমিট করেছিলাম তোমাদেরকে তোর মানে ইলেকট্রোলিসিস পড়ানোর সময়, কিন্তু তখন আমার আর যাই হোক সময় হয়নি, মানে হয়নি সেজন্য। এখন অ্যালুমিনিয়ামের ক্ষয় রোধ করার জন্য অ্যানোডাইজিং, এই ব্যাপারটা কাকে বলে দেখো। অ্যানোডাইজিং, তাহলে আমি বললাম কি, এবার অ্যালুমিনিয়াম, এতক্ষণ আমরা লোহার ক্ষয় নিয়ে কথা বলছিলাম, এখন অ্যালুমিনিয়ামের অবক্ষয়। অ্যালুমিনিয়াম এর ক্ষয় রোধ প্রক্রিয়া, ক্ষয় রোধ কিভাবে? অ্যানোডাইজিং, কেউ SINGও লিখতে পারে, অ্যালুমিনিয়ামের ক্ষয় রোধ প্রক্রিয়া, অ্যানোডাইজিং। এটা কি জিনিস দেখো, আমরা দেখো অ্যালুমিনিয়ামকে যদি রেখে দেওয়া হয়, তাহলে অ্যালুমিনিয়াম ওই বায়ুর অক্সিজেনের সংস্পর্শে একটু জলীয় বাষ্পের উপস্থিতি, যেমন লোহার হয় এই Al2O3, যেটা গুঁড়ো 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 হয়ে যায়, আস্তে আস্তে ঘটে তো প্রাকৃতিক পরিবর্তন, মানে ধীরে 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 ঘটতে থাকে। সেই জন্য মানে প্রকৃতিতে সংঘটিত রাসায়নিক পরিবর্তন, প্রাকৃতিক উপায়, এটা সাদা গুঁড়ো, এটাই ক্ষয়। তাহলে এই ক্ষয় যাতে না হয় সেই জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্য নেওয়া হয়। কিভাবে? তাহলে হোয়াট ইজ অ্যানোডাইজিং? অ্যানোডাইজিং হচ্ছে অ্যানোডিক অক্সিডেশন প্রসেস, অ্যানোডাইজিং এটা সোজা কথা হচ্ছে অ্যানোডিক অক্সিডেশন প্রসেস, মানে অ্যানোডীয় জারণ পদ্ধতি। কার? অ্যালুমিনিয়ামের। সাধারণত অ্যালুমিনিয়ামের উপরই করা হয়। দেখো পদ্ধতিটা দেখো, এটা তড়িৎ মানে এরকম একটা ভোল্টমিটার যন্ত্র নিতে হবে তোমাকে, একটা ভোল্টমিটার যন্ত্র, ধনাত্মক তড়িৎদ্বার যার সঙ্গে যুক্ত হয়, ঠিক আছে? দেখো এটা মাইনাস, এটা প্লাস, ব্যাটারির সঙ্গে, তাহলে এটা হয়ে গেল অ্যানোড, আর এটা হয়ে যাচ্ছে ক্যাথোড। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে তুমি জল নাও, মানে অ্যাসিড মিশ্রিত জল, একটু মানে খুব অল্প পরিমাণ অ্যাসিড, তাহলে দেখো সেটা ভাঙে কিভাবে? জল H প্লাস আর OH মাইনাস, বিপরীতধর্মী তড়িৎ আকর্ষণের জন্য এটা হচ্ছে ধনাত্মক আর এটা হচ্ছে ঋণাত্মক। তাহলে দেখো এই ঋণাত্মক মানে কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্সের জন্য যত দ্রবণের যত H প্লাস আছে তারা এদিকে চলে আসবে, আর যত মাইনাস আছে সব এখানে গিয়ে হাজির হবে। তাহলে একটু পরেই আমরা দেখবো যে এইখানে OH মাইনাস আর এইখানটায় H প্লাস। তাহলে এই দেখো এই জায়গাতেই আমরা বারবার বলেছিলাম কোনো তার না থাকা সত্ত্বেও এখানে তড়িৎ প্রবাহ কে করে দিল? আয়ন গুলো। সেই জন্য আমরা বলেছিলাম আয়নস আর রেসপন্সিবল ফর কন্ডাক্টিং ইলেকট্রিসিটি। তাহলে এইখানে এটা হলো, এবার অ্যানোডে বিক্রিয়াটা OH মাইনাস মাইনাস ইলেকট্রন, দেখো লস অফ ইলেকট্রন, তাকে অক্সিডেশন বলে, জারণ। তাহলে এটা হয়ে গেল OH। এবার এইরকম চারটে OH একসঙ্গে যুক্ত হয়ে 2H2O প্লাস, অর্থাৎ কি অ্যানোডে কি বেরোয় বলো তো? অক্সিজেন গ্যাস বেরোয়। আর ক্যাথোডে কি? যেহেতু প্রসেসটা হচ্ছে অ্যানোডাইজেশন, মানে এইটা আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে এই জায়গায়। তাহলে এবার তুমি যদি এইখানে তুমি দেখতে পাচ্ছ অক্সিজেন গ্যাস বেরোচ্ছে, এদিক দিয়ে অক্সিজেন গ্যাস, এবার এইখানেই যদি কোনো একটা লোহার নির্মিত ধর একটা ছিটকারি তৈরি করা হয়েছে, কি আজকাল অ্যানোডাইজিং করা, দেখবে আজকাল অ্যালুমিনিয়ামের জানলা দরজা, কোনো অফিস আদালতে দেখবে এখন আর কাঠের দরজা ও জানলার বিশেষ
প্রচলন নেই। এবং আমাদের বাড়িঘর দৌড়েও স্লাইডিং দরজা জানলা ইত্যাদি যে অ্যালুমিনিয়ামের খাপগুলো তৈরি, সেক্ষেত্রে কিন্তু র অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় না, কারণ র অ্যালুমিনিয়াম ব্যবহার করলে পরে কিছুদিন পরেই তার উপর একটা ওই পাউডার পড়ে যাবে, মানে তার ক্ষয় হতে থাকে। সেজন্য তার অ্যানোডাইজিং করা। কি করে বুঝবে? যে হাত দিলে একটা স্মুথ ভাব থাকে। তাহলে এই দেখো এইখানটায় যদি করা হয়, তাহলে এই যে অ্যালুমিনিয়াম, এইটাই অ্যালুমিনিয়ামের পাত্র, তাহলে এটা তড়িৎ বিশ্লেষণ কালে অ্যানোডে যদি কোনো একটা অ্যালুমিনিয়ামের পাত্র রেখে দেওয়া হয়, তাহলে এর গা দিয়ে আস্তে 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 করে, তাহলে এই দেখো দেখাও, এই অক্সিজেন গ্যাসটা অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম মানে এই যে এইটা অ্যালুমিনিয়াম, তার সঙ্গে O2 নিয়ে পড়বে Al2। তুমি বলে আর বড় কথা কি হলো, তো ক্ষয় হয়ে গেল না, এটা তুমি দ্রুত গতিতে করানো হচ্ছে এবং এর গা থেকেই করানো হয়। সেই জন্য এই অ্যালুমিনিয়ামটা এর উপরে শক্ত একটা আস্তরণ তৈরি করে, এবং এই Al2O3 স্ট্রাকচারটা হয় হেক্সাগোনাল, এরকম ফাঁকা, এরকম এরকম মৌমাছির চাকের মতো দেখতে হয়। এবং এইটা করার পর এর সঙ্গে গরম জলে, হট ওয়াটারে এটা ডুবিয়ে দেওয়া হয়, মানে জলের অণুগুলো, এদের জলের অণুগুলো এইখানে অ্যাকোমোডেট করে নেয়, এই জায়গাতে অ্যাকোমোডেট করে নেয়। তার ফলে এটা একটা শক্ত আস্তরণ তৈরি হয়ে যায়, কার? অ্যালুমিনিয়ামের উপরে অ্যালুমিনিয়ামের আস্তরণ, অ্যালুমিনিয়ামের উপরে সরি Al2O3 6H2, এটার হয়ে যায় Al2O3.6H2O, এর একটা আস্তরণ তৈরি হয়ে যায়। এই অ্যানোডিক, তাহলে ব্যাপারটা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি করার। তোমাকে আরো একটু মজাদার গল্প বলি আমি। এইভাবে না করে পদ্ধতিটা ইন্ডাস্ট্রিয়ালি কেমন করে করা হয়, মানে মানে যেখানে কারখানা বেসিক্যালি সেটা এইভাবে করানো হয়। দেখো এদিকে দেখো, এইরকম করে কিছু রড, মানে এটা তুমি ভাবো না একটা পাত্র, তার চারি মানে তার দুটো দেওয়ালের মধ্যে এরকম এরকম সব রড লাগানো আছে এইগুলো। এবার এইগুলোর মধ্যে একসঙ্গে জয়েন করা আছে এবং সেইটার সঙ্গে মাইনাস, আর উপর থেকে এটাকে তাকাও, উপর থেকে একটা এরকম রড এর সঙ্গে একটা টাচ করে রাখি। এবার এইটাই ধরো, এইটাই হচ্ছে অ্যালুমিনিয়ামের আইটেম, এইগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের আইটেম যেগুলোর মধ্যে আস্তরণ ফেলতে হবে, এর সঙ্গে টাচ করে নিই। আর এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে, এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে কি নিয়ে নিয়েছি, তাহলে এইটা হলো ধনাত্মক, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্তটা এর সঙ্গে আর নেগেটিভ প্রান্তটা এর সঙ্গে যুক্ত করা আছে, এটা হলো পজিটিভ, তাহলে এইটাই হয়ে গেল অ্যানোড, অ্যানোড। আর এইটাই যেটা আমরা দেখাচ্ছি সবুজ সবুজ রঙের, আর এই যতদূর পর্যন্ত ঢুকে আছে সেইটাই হয়ে গেল কি অ্যানোড হিসাবে কাজ করছে। এবার অক্সিজেন গ্যাসটা তো এর গায়ে গায়েই তৈরি হচ্ছে, তাই না? এই অ্যানোডকে ধরেই তো অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, এই জায়গাতে অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, তার ফলে কি এই আস্তরণটা এইখানেই তৈরি হয়। এটা কি বলা হয়? অ্যানোডাইজেশন। অ্যানোডাইজেশন সাধারণত সাধারণত অ্যালুমিনিয়াম মেটালকে সংরক্ষণ করে। তো বাই দ্য ভাই, আমি একটা কথা আগের ধাতুর জন্য বলতে ভুলে গেলাম, লোহাকে আরো একভাবে আয়রনের মানে রাস্টিং হওয়ার হাত থেকে মানে রক্ষা করা যেতে পারে। এটা আয়রনকে নিয়ে গাঢ় নাইট্রিক অ্যাসিড দ্রবণের মধ্যে ডুবিয়ে দিলে ইনস্ট্যান্ট, নাইট্রিক অ্যাসিড হচ্ছে একটা তীব্র জারক পদার্থ, তাহলে ওই নাইট্রিক অ্যাসিড এর উপরে একটা Fe2O3 সম্ভবত সম্ভবত এখনো এইটা নিয়ে এখনো কনফিউশন আছে বিজ্ঞানের মহলে, সম্ভবত আয়রন অক্সাইড, সেটা ফেরাস মানে ফেরিক অক্সাইডও হতে পারে, মানে Fe2O3ও হতে পারে, Fe2O3ও যেমন হতে পারে, Fe3O4 ফেরাসোফেরিক অক্সাইডও হতে পারে, বা দুটোরই মিশ্রণ হতে পারে। তাহলে আয়রনকে নাইট্রিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড দ্রবণের মধ্যে দিলে আয়রন অক্সাইডের একটা আস্তরণ পড়ে যায়, মানে রঙের মতো হয়ে যায়। এইটাকে তখন এর উপরে আর মরিচা পড়ে না, এইটাকে বলা হয় প্যাসিভ আয়রন, নিষ্ক্রিয় আয়রন। অনেক সময় তোমাদের প্রশ্ন করে যে নিষ্ক্রিয় আয়রন কি, বলো। তাহলে এই তো তোমার হয়ে গেল যে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রটাও হয়ে গেল। এবার কপার, কপারকে তুমি এরপর কয়েকটা টুকরো টুকরো কোশ্চেন আমাদের মোটামুটি আলোচনা করে দিচ্ছি। কপারকেও তুমি যদি খোলা বায়ুতে দীর্ঘদিন রেখে দাও, হ্যাঁ, কপারের
মানে বায়ুর উপস্থিত কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এদের সঙ্গে এটা বিক্রিয়া করে কি করে যায়, কপারের উপরে Cu এরকম হয়ে যায়, সি বেসিক কপার কার্বনেট, মানে CO3.CuOH2, এইটা সবুজ রঙের, এটাকে আমাদের বলা হয় প্যাটিনা বলা হয়। আর এই জিনিসটাই, এই কম্পোজিশনেরই যখন এটাকে তুমি পাথর হিসাবে মানে খনিজ হিসাবে পাওয়া যায়, তখন তার নাম ম্যালাকাইট। এইটাই ম্যালাকাইট যখন খনিজ হিসাবে পাওয়া যায়। আর এইটা যখন মানে কোনো কপারের আইটেম, কোনো কপারের আর্টিকেলকে রেখে দেবে, সেটা উপরে ধীরে ধীরে পরিবর্তন ঘটে, এরকম সবুজ সবুজ যে আস্তরণ ঘটে, তখন তাকে বলা হয় প্যাটিনা। যাই হোক, এই গেল। এবার দেখো অ্যালুমিনিয়াম। তুমি জানো অ্যালুমিনিয়ামের আরো একটা, ছোটবেলায় আমরাও খেয়েছি, তোমরাও খাও, চাটনি। এসব দোকানে বিভিন্ন অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে, বা এখনকার দিনে দেখবে লোকের আর রেস্টুরেন্টে খাওয়ার ভীষণ প্রবণতা আছে, অ্যালুমিনিয়াম ফয়েল প্যাক। এখন তো মাটির ভাঁড়ের ব্যবহার নেই, তুমি কিছু একটা কিনতে গেলেই দেখবে কোনো একটা দোকান থেকে রেস্টুরেন্টের খাবার কিনতে গেলেই ফয়েল প্যাকেটে দিয়ে দেওয়া হয়। কিন্তু মনে রাখতে হবে, এই ক্ষেত্রে যদি কোনো টক জাতীয় খাবার, বিশেষত এ দেখো সস জাতীয় কোনো খাবার যদি অ্যালুমিনিয়াম ফয়েলের, কিন্তু নেওয়া উচিত নয়। কারণ এই টক জাতীয় খাবারের মধ্যে অ্যাসিডিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড ইত্যাদি থাকে, যারা অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অ্যাসিটেট, মানে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, ভিনিগার, তাই না, অ্যাসিটিক অ্যাসিড ভিনিগার। তো সেই রকম তাহলে চাটনি বা আচারের মধ্যে ওই অ্যাসিটিক অ্যাসিড থাকে, যেটা অ্যালুমিনিয়াম তবকের সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অ্যাসিটেট উৎপন্ন করে, যে যৌগটা কিন্তু ডিসেন্ট্রি তৈরি করে দেয়, মানে পেট খারাপ করে দেয়। সেই জন্য এটা খাওয়াটা আমাদের স্বাস্থ্যের পক্ষে অনুচিত। ঠিক আছে, এবার কিছু আকড়, মানে আমি টুকরো টুকরো পরীক্ষার দিক, মানে পরীক্ষার কথা চিন্তা করে আমি কিছু প্রশ্ন, ছোট ছোট কিছু প্রশ্ন নিয়ে তোমাদেরকে এখন আলোচনা করছি। এটা হয়তো যদিও নিরবিচ্ছিন্ন আলোচনা হচ্ছে না, তবু আমি বলছি, দেখো এবার দেখো তুমি মানে কিছু এর আকরিকের কথা দেখতে হয়, যেমন বলা হয় আরো তোমরা you can take some notes। দেখো অ্যালুমিনিয়ামের কিছু ইম্পর্টেন্ট, ডুরালুমিন, পরীক্ষায় যেগুলো পড়ে, ডুরালুমিন একটা সংকর, ধাতু সংকর, মানে কি, দুই বা ততোধিক ধাতুর সমসত্ব মিশ্রণ। ঠিক আছে, কিন্তু মিশ্রণ মানে এক্ষেত্রে দুজনেরই গুণ বা এক্ষেত্রে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না। সেই রকম তার কম্পোজিশন কি বা ব্যবহার কি, এর মধ্যে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম থাকে 95%, এটা 95%, থাকে কপার থাকে 4%, থাকে ম্যাগনেসিয়াম থাকে 0.5%, থাকে ম্যাঙ্গানিজ Mn, এটা থাকে 0.5%। এটা বিমানের মানে বিমানের স্ট্রাকচার, মানে হালকা অথচ শক্ত গাড়ি স্ট্রাকচার, হ্যাঁ, মানে চার চাকা গাড়ি, বিমান ইত্যাদির যে কাঠামো, সেটা এইটা ডুরালুমিন, এটা একটা অ্যালুমিনিয়ামের আকরিক। তাহলে প্রধানত এই ক্ষেত্রে অ্যালুমিনিয়াম থাকে। এবার আমি আয়রনের কয়েকটা কথায় আসি। আয়রন কত ধরনের হয়, দেখো আয়রনে, মানে এগুলো পরীক্ষা পারপাস কয়েকটা প্রশ্ন বলতে পারো, আমাদের মেন চ্যাপ্টার ডিসকাশন জিনিস শেষ হয়ে গেছে। আয়রন কত ধরনের হয়? আয়রন সাধারণত লোহা,
আয়রন কার্বনের উপস্থিতির উপরে নির্ভর করে আয়রনকে 3 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে কাস্ট আয়রন বা ঢালাই লোহা, কাস্ট আয়রন বা ঢালাই লোহা, স্টিল আয়রন, আর একটা হচ্ছে রট আয়রন। কাস্ট আয়রনে 2 থেকে 2.0 থেকে 4.5% কি থাকে? কার্বন থাকে। আমি বললাম কি আয়রনে উপস্থিত কার্বনের পরিমাণের উপর নির্ভর করে আয়রনকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথম হলো কাস্ট আয়রন, তারপর হচ্ছে তোমার কি স্টিল আয়রন হচ্ছে 0.15 থেকে 1.5% কার্বন থাকে, আর রট আয়রনে 0.1 থেকে 0.15%। সব থেকে বেশি কাস্ট আয়রন, এটা খুব শক্ত হয়, এটা ম্যালিবেল নয়। কাস্ট আয়রন দেখবে কিছু কড়াই, জলের পাইপ, ম্যানহোলের ঢাকনা, পুরোনো দিনের যে গ্রিল করা হতো, বেশিরভাগ ব্যবহারটা ঠিক। আর রট আয়রন দিয়ে কি তৈরি করা হয়? নোঙর, অ্যাঙ্কার, শিকল, পেরেক। আজকাল দেখবে রট আয়রনের ফুলদানি, রট আয়রনের খাট ফাট ইত্যাদি সব পাওয়া যায়। বেশিরভাগ ব্যবহারটা হচ্ছে তোমার কি স্টিল আয়রন। তাহলে স্টিল আয়রন কাকে বলে? স্টিল কাকে বলে? বলবে যে মানে এইটাই বলতে হবে, কিন্তু মানে ওর স্টিল হচ্ছে কি যে এক ধরনের আয়রনের সংকর ধাতু, যেখানে কার্বনের পরিমাণ 0.1 থেকে 1.5%। এইটা ঠিক আছে। ব্যবহারের উপর এবং কি ধরনের চাইছি তার উপর নির্ভর করে স্টিল আয়রন অনেক ধরনের হতে পারে, বিভিন্ন ধরনের ব্যবহারের উপর নির্ভর করে স্টিল আয়রন। এর মধ্যে একটা স্টেনলেস স্টিল আছে। তাহলে স্টেনলেস স্টিল কাকে মানে এর মধ্যে তোমাদের বইয়ে দেখবে অনেক কিছু লেখা আছে, ম্যাঙ্গানিজ আছে, আয়রন আছে, কোবাল্ট আছে, নিকেল আছে ইত্যাদি। সেগুলো বড় কথা নয়, বড় কথা কার্বনের পার্সেন্টেজটা না দিতে পারলে কিন্তু ভুল উত্তর হবে। ঠিক আছে, বেশ। এরপর আচ্ছা, এর মধ্যে একটা বিশেষ হচ্ছে স্টেনলেস স্টিল, কলঙ্কবিহীন স্টেনলেস স্টিল। তুমি এইটার নাম হয়তো শুনে থাকবে, স্টেনলেস স্টিল। মানে আমাদের বাড়িতে অনেক সময় স্টিলের বাসনপত্র বলা হয়, যেগুলো সাধারণত এটাই বলা হয়, কিন্তু একদম ভুল করো না, ওগুলো মোটেও স্টিলের নয়। কারণ অ্যাকচুয়াল স্টেনলেস স্টিল তোমরা দেখে থাকবে শল্য চিকিৎসায় ব্যবহার হয়। ডাক্তারবাবুরা যে সমস্ত ছুরি কাঁচি ব্যবহার করা হয়, যার মধ্যে কোনো দিন কোনোভাবেই মরিচা পড়বে না, তার দাম কিন্তু অনেক বেশি। তার কম্পোজিশনটা হচ্ছে এরকম, এখানে আয়রন এটা থাকে 70 থেকে 70-78%। কার্বন একদম ফিক্সড 0.3%। ক্রোমিয়াম থাকে ক্রোমিয়াম থাকে 14 থেকে 18%। আর নিকেল থাকে 8 থেকে 12%, 8 to 12%। আনফরচুনেটলি তোমাদের টেক্সট বইগুলোর বেশিরভাগ ক্ষেত্রে এইটার কথা উল্লেখ থাকে না, কিন্তু এটাই হচ্ছে মোস্ট ভাইটাল, এই কার্বনের পার্সেন্ট ঠিক করে না দিলে পরেই কিন্তু এটা হয় না। যাই হোক, লোহার আর একটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড হচ্ছে Fe2O3। Fe যার বাণিজ্যিক নাম হচ্ছে রুজ। তাহলে রুজ কাকে বলে? Fe2O3 কে রুজ বলে। এটা সোনা পালিশের কাজে লাগে, আর অনেক সময় দেখবে এই প্রসাধনী মানে রং করার কাজে, ওই মেকআপ টেকআপ করতে লাগে, দেখবে রুজ করা বলা। ঠিক আছে। কপারের থেকে আর দুটি জিনিস আমি করে এসেছি, তখন প্রায় শেষ করে দিই। আর কপারের থেকে দুটো জিনিস বলে দিই। আর
তোমাকে জানতে হবে যে কপার ম্যাট কাকে বলে। কপার ম্যাট, কপার ম্যাট, কপার ম্যাট কাকে বলে? কপার ম্যাট হচ্ছে Cu2S এবং FeS এর মিশ্রণ, যেখানে কপার থাকে, যেখানে কপার থাকে 40-45% এবং আয়রন থাকে 30-35%। তুমি বলবে কিরকম কি হলো, আমি বলি শোনো, আমি বলি। দেখো, কপারের প্রধান আকরিক, কপারের প্রধান আকরিক হচ্ছে চ্যালকোপাইরাইটিস। তোমাদেরকে পড়িয়েছিলাম Cu2S FeS2। এইখান থেকে প্রথমে করা হয় কি, এখানে প্রথম থেকে এটাকে বাদ দিয়ে দেওয়া হয়, Cu2S থাকে। Cu2S বাদ দিলেও কি চট করে বাদ চলে যাবে? এর মধ্যে কিছুটা পরিমাণ এটা তো থেকেই থাকবে। তাহলে এইখান যখন গাঢ়ীকরণ করা হয় তখন একটা সময় এইটা প্লাস কিছুটা FeS থাকে, এর মধ্যে মানে এই মিশ্রণের মধ্যে কপার থাকবে 30, মানে চ্যালকোপাইরাইটিস আকরিক থেকে কপার নিষ্কাশনের অন্তর্বর্তী ধাপে একটি অবিশুদ্ধ মানে কপার কিউপ্রিক সালফাইড এবং ফেরাস সালফাইডের মিশ্রণ পাওয়া যায়, যেখানে কপারের পরিমাণ হচ্ছে 40-45% এবং আয়রনের পরিমাণ হচ্ছে 30-35%। এটাকে বলা হচ্ছে তোমার কি, এই ব্যাপারটাকে বলা হচ্ছে কপার ম্যাট। এবার ব্লিস্টার কপার, এই কপার ম্যাট থেকে এবার ব্লিস্টার কপার কাকে বলে? ব্লিস্টার, ব্লিস্টার কপার। ব্লিস্টার কথাটার আক্ষরিক মানে হচ্ছে ফোস্কা। ফোস্কা মানে কি? দেখবে যেমন মানুষের যদি চিকেন পক্স হয়, তাহলে দেখবে এই গায়ে মানে মুখে একটা ক্ষত চিহ্ন থেকে যায়, ফোস্কার দাগ থেকে যায়। বাড়িতে অনেক সময় নাড়ু তৈরি করলে কি হয়, ক্ষীর মানে চিনি, হ্যাঁ, জল টল ছানা ইত্যাদি দিয়ে যখন ফোটানো হয়, একসময় দেখবে ফটফট করে ফোটে, ওটা কি বলা হয়? ব্লিস্টার। এই যে কপার ম্যাট নিয়েছিলাম, সেইটাকে বায়ু দিয়ে মানে বায়ুর অক্সিজেন দিয়ে যখন উত্তপ্ত করানো হয়, তখন এই যে এইগুলো সব দেখো সালফার ডাইঅক্সাইড গ্যাস হিসেবে বেরিয়ে চলে শুরু করে। তখন এর উপরে মানে আর কি পড়ে থাকে, ব্যাপারটা এইরকম হয়ে যায়, Cu2O আর Cu2O আর কিছুটা Cu2S থাকে। তারা আবার নিজেদের মধ্যে বিক্রিয়া করে গিয়ে Cu প্লাস SO2 তৈরি হয়। এই SO2টাই ফোস্কা। আর এই যে কপার ধাতু উৎপন্ন হলো আর SO2 গ্যাসটা বেরিয়ে যেতে শুরু করে। তাহলে এইখানে এইটাই ফোস্কার আকারে থাকে, যেখানে কপারের পরিমাণ থাকে ব্লিস্টার কপারে 97, এই ক্ষেত্রে 97 থেকে 98%। এই তাহলে ব্লিস্টার কপার কি তোমাকে বলতে হবে, 97-98% বিশুদ্ধ কপারকে বলা হয় ব্লিস্টার কপার। ঠিক আছে। অ্যানোড মাড আমরা তোমাদেরকে তড়িৎ বিশ্লেষণ পড়ানোর সময় পড়িয়ে দিয়েছিলাম যে কপারের বিশুদ্ধিকরণের সময় অ্যানোডে কাদার আকারে যে অবিশুদ্ধ ধাতু পড়ে থাকে সেটাকে অ্যানোড মাড বলা হয়। কপারের কয়েকটা ইম্পর্টেন্ট, যেমন আমরা ওই অ্যালুমিনিয়ামের ডুরালুমিনের কথা বললাম,